বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্যাসেজ ন্যারেশন। গত ক্লাসে আমরা ন্যারেশন কীভাবে সহজ পদ্ধতিতে ন্যারেশন করা যায় তা আমাদের ন্যারেশনের পার্ট 1 ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা দেখলে তোমরা ন্যারেশনের 80% সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের পরীক্ষায় সাধারণত প্যাসেজ ন্যারেশন আসে, তাই প্যাসেজ ন্যারেশন করার জন্য কিছু নিয়মকানুন আমাদের শিখতে হবে। তবে অবশ্যই তোমাকে আগে ন্যারেশনের যাবতীয় নিয়মকানুন শিখতে হবে, তার জন্য আমাদের পার্ট 1 ভিডিওটা দেখে নেবে। তো প্যাসেজ ন্যারেশন করার জন্য যে কাজগুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তা আজকে আমি ধারাবাহিক তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে তুমি প্যাসেজ ন্যারেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ে নেবে। পড়ার পরে তুমি লক্ষ্য করবে এই প্যাসেজ ন্যারেশনে স্পিকার এবং লিসেনারকে তোমাকে এটা খুঁজে বের করতে হবে। স্পিকার হচ্ছে বক্তা, ঠিক আছে? তোমাকে প্যাসেজ ন্যারেশনে বক্তা খুঁজে বের করতে হবে এবং লিসেনার অর্থাৎ শ্রোতা খুঁজে, অর্থাৎ যে কে কথা বলে কে শোনে, এইটা তোমাকে আগে সিলেকশন করতে হবে যে এখানে স্পিকারকে এবং লিসেনারকে, এই জিনিসটা তোমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। তারপরে যদি স্পিকার অর্থাৎ বক্তা যদি একই কথা একই উক্তি দুইটা তিনটা পরপর করে, পরপর বক্তা যদি 2-3টা বাক্য বলে, তখন তুমি কি করবে? যদি বাক্যটা অ্যাসার্টিভ হয় তখন তুমি একটা বাক্যের সাথে আরেকটা বাক্য যোগসূত্র স্থাপন করার জন্য তোমাকে অ্যাডেড দ্যাট, অলসো সেইড দ্যাট অথবা অ্যাগেন সেইড দ্যাট ব্যবহার করতে হবে। যদি বক্তা 2টা উক্তি করে সেক্ষেত্রে অ্যাডেড দ্যাট, 3টা করলে অলসো সেইড দ্যাট অথবা অ্যাগেন সেইড দ্যাট তুমি ব্যবহার করতে পারবে। তা অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় এইভাবে করতে হবে। আর যদি বাক্যটা ইন্টারগেটিভ সেন্টেন্স হয় তখন অলসো আস্কড, অ্যাগেন আস্কড ব্যবহার করতে পারবে যদি 2টা অথবা 3টা উক্তি করে পরপর। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে অলসো অ্যাডভাইসড, অ্যাগেইন অ্যাডভাইস, অ্যাগেইন অলসো অ্যাডভাইস, অ্যাগেইন অ্যাডভাইস, অলসো অর্ডার, অ্যাগেইন অর্ডার। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং বারে যেভাবে বসবে তার আগে অলসো অথবা অ্যাগেইন বসিয়ে তুমি কি করতে হবে? 2-3টা বাক্য পরপর বললে তা এইভাবে করতে হবে। তাহলে একই ব্যক্তি যদি পরপর 2টা বা 3টা উক্তি করে আমরা কিভাবে তা চেঞ্জ করব, আমরা এটা অবশ্যই মনে রাখতে হবে। অ্যাসার্টিভ হলে কী করতে হবে, ইন্টারগেটিভ কী করতে হবে, ইম্পারেটিভ কী করতে হবে, ঠিক আছে? আর অপটেটিভ এবং এক্সক্লেমেটরিতে সাধারণত অত বেশি চেঞ্জ হয় না। তারপরে 3 নম্বরে রিপোর্টিং স্পিচের কিছু শব্দের ক্ষেত্রে পরিবর্তন করা আবশ্যক। রিপোর্টিং স্পিচে কিছু শব্দ দেওয়া থাকবে যেটা তোমাকে অবশ্যই পরিবর্তন করে নিতে হবে। সেটা কি আমরা এখন বলতেছি যে যদি আমাদের রিপোর্টিং স্পিচে ইএস থাকে, কি থাকে? ইএস থাকে, তখন তুমি প্যাসেজ ন্যারেশন করার সময় ইএসের পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা পজিটিভ বসাতে হবে। আমাদেরকে ইএসের পরিবর্তে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা পজিটিভ বসাতে হবে। তবে ইএসের পরে যদি আরও কিছু বক্তা আরও কিছু বলে, ইএসের যদি পুলিশ স্টপ হয়ে যায় তখন শুধু রিপ্লাই ইন দ্য পজিটিভ এটা বসাই দেবে, শেষ। আর ইএসের পরে যদি আরও কথা থাকে, অতিরিক্ত অংশ থাকে, তখন ইএসের পরে অতিরিক্ত অংশ থাকলে তোমাকে রিপ্লাই ইন দ্য পজিটিভ এবং অতিরিক্ত অংশের জন্য অ্যান্ড সেড দ্যাট ব্যবহার করতে হবে। তাহলে অতিরিক্ত অংশের জন্য আমাকে ইএসের পরিবর্তে রিপ্লাই ইন দ্য পজিটিভ বসাবো এবং অতিরিক্ত অংশের জন্য আমাকে অ্যান্ড সেড দ্যাট বসাতে হবে। ক্লিয়ার? হ্যাঁ। তারপরে যদি নো থাকে তাহলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ। আর যদি নো এর পর ওই ইয়েসের মতো নো এর পরে যদি অতিরিক্ত অংশ থাকে তখন রিপ্লাই ইন দ্য নেগেটিভ, রিপ্লাই ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট বসাতে হবে। তাহলে ইয়েসের পরিবর্তে কী বসাতে হবে আমরা জেনে নিলাম, এবং নো এর পরিবর্তে কী বসাতে হবে তা আমরা অবশ্যই জেনে নিতে হবে, ঠিক আছে? তারপরে
যদি স্যার অথবা ম্যাডাম থাকে, যদি বাক্যে স্যার অথবা ম্যাডাম থাকে, তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমাদেরকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পরে, রেসপেক্টফুলি অথবা পোলাইটলি বসাতে হবে। স্যার এবং ম্যাডাম যদি বাক্যের মধ্যে থাকে, অর্থাৎ রিপোর্টিং স্পিচে যদি স্যার অথবা ম্যাডাম থাকে, তখন রিপোর্টিং ভার্বে আমাদের সাবজেক্টের পরে, সাধারণত সাবজেক্ট দিয়ে শুরু হয়, তখন সাবজেক্টের পরে ওই স্যার এবং ম্যাডামের পরিবর্তে আমাদেরকে রেসপেক্টফুলি অথবা পোলাইটলি বসাতে হবে, সম্মানসূচক অর্থে। ঠিক আছে? তাহলে স্যার অথবা ম্যাডাম পরিবর্তে কি বসাতে হবে, এটা আমাদের শিখে ফেলতে হবে। তারপরে কাউকে সম্বোধন করলে, মানে কাউকে তুমি সম্বোধন করেছ, আমন্ত্রণ করেছ, শুভেচ্ছা জানিয়েছ, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে বাক্যের শুরুতে, ওই সেন্টেন্সটার বাক্যের শুরুতে অ্যাড্রেসিং অ্যাজ বসিয়ে কমা দিয়ে তারপর বাক্য শুরু করতে হবে। বাক্যের শুরুতে তুমি অতিরিক্ত এই অ্যাড্রেসিং অ্যাজ এই কথাটা মানে ব্যবহার করতে হবে, তারপর কমা দিয়ে তুমি যেইভাবে ন্যারেশন করার কথা ওইভাবে করবা। শুধু সম্বোধন সূচক অর্থ থাকলে, যদি আমাদের ন্যারেশনের সম্বোধন সূচক অর্থ থাকে, শব্দ থাকে, তখন আমরা অ্যাড্রেসিং অ্যাজ বসাবো, তারপর কমা দিয়ে আমরা আমাদের নিয়ম অনুযায়ী ন্যারেশনটা করে ফেলব। এবার আমরা সেন্টেন্স অনুযায়ী প্যাসেজ ন্যারেশন করার কিছু নিয়ম নিয়ে আলোচনা করব, যে কোন সেন্টেন্সে প্যাসেজ ন্যারেশন করার সময় কোন পরিবর্তনটা করতে হবে, কোন পরিবর্তনটা করা যাবে না। এখন আমরা তা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। বাক্য যদি অ্যাসার্টিভ হয়, তখন তোমাকে কিছু নিয়ম প্যাসেজ ন্যারেশন করার সময় খেয়াল রাখতে হবে। প্রথমত, রিপোর্টিং ভার্বের এরপর অবজেক্ট না থাকলে, রিপোর্টিং যদি বাক্যটা অ্যাসার্টিভ হয় এবং রিপোর্টিং ভার্বের পরে যদি অবজেক্ট না থাকে, যেমন আমরা হি সেড টু মি, এখানে অবজেক্ট আছে, যদি থাকে হি সেইড, কোনো অবজেক্ট যদি আর না থাকে, কমা হয়ে যায়, তখন সেইড পরিবর্তন করা যাবে না। আমরা তো সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে টোল্ড ব্যবহার কিন্তু করে থাকি। আমরা সেইডের পরিবর্তে কি ব্যবহার করি? টোল্ড ব্যবহার করি। কিন্তু যদি রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট না থাকে, তাহলে আর টোল্ড ব্যবহার করা যাবে না, সেইড সেইডে থাকবে। ক্লিয়ার কথাটা? অবশ্যই এটা মাথায় ঢুকাবো। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়, টোল বসে, কিন্তু যদি অবজেক্ট না থাকে তাহলে আর টোল বসবে না, ওই সেইড সেইডে থাকবে। ওকে? তারপরে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকলে ভার্বের পরিবর্তন করা যাবে না, অর্থাৎ অপরিবর্তন। ঠিক আছে? ভার্বের কি করা যাবে না? পরিবর্তন করা যাবে না। আমরা এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে আমরা পরিবর্তন করা যাবে না লিখতে হবে। ঠিক আছে? তাহলে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকে, তাহলে কি করা যাবে না? রিপোর্টিং ভার্বের পরিবর্তন করা যাবে না। যদি দেওয়া থাকে হি সেইজ, সেইড না থাকে সেইজ থাকে, এস-এ-ওয়াই-এস, সেইজ থাকে, তখন ওটা প্রেজেন্ট টেন্স, ওটা পরিবর্তন করা যাবে না। তাহলে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয়, তাহলে ভার্বের পরিবর্তন করা যাবে না। কিসের বেলা? অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলা। তখন রিপোর্টিং স্পিচ ও একই থাকবে, রিপোর্টিং স্পিচেও পরিবর্তন হবে না। ওকে? তারপর রিপোর্টিং স্পিচ চিরন্তন সত্য বাক্য হলে, রিপোর্টিং স্পিচে যদি তুমি দেখো যে এটা একটা চিরন্তন সত্য বাক্য, যেমন দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, ম্যান ইজ মর্টাল, এই ধরনের শব্দগুলো যদি থাকে, যে চিরন্তন সত্য বাক্যটি যদি চিরন্তন সত্য হয় রিপোর্টিং স্পিচে অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায়, তখন শুধু তুমি একটা কাজ করতে হবে, ওই সেন্টেন্সে শুধু একটা পরিবর্তন করে, বাকি যা আছে যেভাবে আছে ওইভাবে বসে যাবে। শুধু তুমি কি কাজ করতে হবে? কমা কোটেশন উঠাইতে দ্যাট বসাবে, আর রিপিটিং ভার্বেরও কোনো পরিবর্তন হবে না, তারপরে রিপোর্টিং স্পিচেও কোনো পরিবর্তন হবে না, যেভাবে আছে এইভাবে বসে যাবে, শুধু কমা কোটেশনের জন্য দ্যাট বসবে। আবারও বলতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং স্পিচ যদি চিরন্তন সত্য বাক্য হয়, তখন তুমি কোনো পরিবর্তন করবে না, শুধু কমা কোটেশনের জায়গায় কি দিবা? দ্যাট বসায় দেবা।
যদি এভাবে থাকে হি সেড টু মি ম্যান ইজ মর্টাল, তো তুমি কি লিখবা? হি সেড টু মি দ্যাট ম্যান ইজ মর্টাল। শেষ। আর কিছুর পরিবর্তন করা যাবে না, রিপোর্টিং ভার্বেরও পরিবর্তন হবে না, স্পিচেও কোনো পরিবর্তন হবে না, শুধু কমা কোটেশন উঠাতে কি বসাতে হবে? দ্যাট বসাতে হবে, বাকি সব অপরিবর্তিত থাকবে। বাক্যে মাস থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি বাক্যে মাস থাকে তার পরিবর্তে হ্যাড টু বসাতে হবে। বাক্যে যদি রিপোর্টিং স্পিচে যদি মাস থাকে সেই ক্ষেত্রে হ্যাড টু বসাবে। তবে চিরন্তন সত্য বাক্য হলে মাস্ট পরিবর্তন করা যাবে না। বলছি না চিরন্তন সত্য বাক্য হলে কিছুই পরিবর্তন করা যাবে না, মাস্টও পরিবর্তন করা যাবে না। কিন্তু চিরন্তন সত্য বাক্য না হয়ে অন্য কোনো বাক্যে যদি মাস থাকে তখন মাস্টের পরিবর্তে তুমি হ্যাড টু বসাইতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে কী কী পরিবর্তন করতে হবে? ক্লিয়ার? এটা ভালো করে অবশ্যই তোমরা এগুলো মাথায় রাখতে হবে। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু কথা। বাক্য নেগেটিভ হলে কমা কোটেশন ওটাতে টু না বসে নট টু বসবে। আমরা তো জানি ইম্পারেটিভ সেন্টেন্সে কমা কোটেশন উঠাতে কি বসে? টু বসে। কিন্তু বাক্যটা যদি নেগেটিভ হয় তখন টু না বসে নট টু বসাই দিবা। ক্লিয়ার? এটা খেয়াল রাখতে হবে। তারপরে বাক্য লেটস অথবা লেটাস থাকলে, আমরা জানি লেট অথবা লেটাস দিয়ে বাক্য শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো বাক্য যদি লেটস অথবা লেটাস থাকে তখন টু না বসে দ্যাট বসাবা। আমরা জানি কমা কোটেশনে টু বসে ইম্পারেটিভ সেন্টেন্সে, কিন্তু বাক্যটি যদি রিপোর্টিং স্পিচ যদি লেটস অথবা লেটাস থাকে তখন টু বসানো যাবে না, তখন তুমি কমা কোটেশন উঠাতে কি বসাতে হবে? দ্যাট বসাতে হবে। এটা খেয়াল রাখতে হবে। তারপরে লেটস অথবা লেটাস থাকলে তখন সাবজেক্ট হিসাবে, লেটস অথবা লেটাস থাকলে তখন সাবজেক্ট হিসাবে তুমি রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হিসেবে তখন তুমি দে অথবা উই বসাতে পারবে। তখন তুমি অবশ্যই লেটস অথবা লেটাস থাকলে তখন তুমি রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হিসেবে দে অথবা উই বসাবে। আর সাধারণত দে অথবা উই এর পরে আমাদের সাহায্যকারী ভার্ব উড ব্যবহার করা হয় বেশি। ঠিক আছে? এটাকে শুড অথবা উড এগুলা ব্যবহার করা হবে। ঠিক আছে? তো এবার আমরা অপটেটিভ সেন্টেন্স নিয়ে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে এটা মাথায় রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে, অবশ্যই এগুলা ভালোভাবে খেয়াল রাখবা। অপটেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পর মাইট বসাতে হবে। অপটেটিভ সেন্টেন্সে সাধারণত মে দিয়ে রিপোর্টিং স্পিচ শুরু হয়, তখন তুমি অপটেটিভ সেন্টেন্সে প্যাসেজ ন্যারেশন করার সময় তুমি তখন মেয়ের পরিবর্তে মাইটটা ব্যবহার করবে। অর্থাৎ সাবজেক্টের পরে বেশিরভাগ কি ব্যবহার করা যাবে? মাইট ব্যবহার করা যাবে। ওকে? তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট বসানো যাবে না। এক্সক্লেমেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট বসানো যাবে না। যেমন আমরা এক্সক্লেম উইথ জয়, তারপরে দ্যাট বসে দিতে হবে। এখানে এক্সক্লেম উইথ জয়ের পরে কি বসানো যাবে না? এক্সক্লেম উইথ জয়ের পরে অবজেক্ট বসানো যাবে না। আমরা জানি কমা কোটেশন ওটাতেই এক্সক্লেমেটরিতে কি বসে? দ্যাট বসে। তো এটা কি রিপোর্টিং ভার্বের পরেই দ্যাট বসে যাবে, ওখানে আর অবজেক্ট বসানো যাবে না। ওকে? আমরা তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট না বসে আমরা দ্যাট বসাই দেব। ঠিক আছে? খেয়াল রাখতে হবে। তারপরে বাক্যে অ্যাডজেটিভ থাকলে, বাক্যে কি থাকলে? বাক্যে যদি অ্যাডজেক্টিভ থাকে প্যাসেজ ন্যারেশন করার সময় তার আগে বেরি বসবে। বাক্য যদি রিপোর্টিং স্পিচে যদি অ্যাডজেটিভ থাকে তখন সেটার প্যাসেজ ন্যারেশন, এক্সক্লেমেটরি সেন্টেন্সের রিপোর্টিং স্পিচে যদি অ্যাডজেটিভ কোনো ওয়ার্ড থাকে তখন তার পূর্বে প্যাসেজ ন্যারেশন করার জন্য তার পূর্বে বেরি বসাইতে হবে। ঠিক আছে? আর যদি নাউন থাকে, অর্থাৎ রিপোর্টিং স্পিচে যদি নাউন থাকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের রিপোর্টিং স্পিচে যদি কি থাকে? নাউন থাকে, তার আগে গ্রেড বসাইতে হবে। নাউন থাকলে গ্রেড বসাইতে হবে, অ্যাডজেক্টিভ থাকলে বেরি বসাইতে হবে। এই কথাটা অবশ্যই তোমরা মাথা নিয়ে দিবা, ভালো করে এটা শেখার চেষ্টা করবা। তাহলে প্যাসেজ ন্যারেশন করার সময় অ্যাসার্টিভ হলে কিছু নিয়মকানুন তোমার মাথায় রাখতে হবে। ইন্টারগেটিভ, অপটেটিভ, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, এগুলো কোনটার কাজ কিভাবে করতে হবে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে, এই জিনিসগুলো তুমি অবশ্যই প্যাসেজ ন্যারেশন করতে অবশ্যই মাথায় রাখতে হবে।
আর তুমি সম্পূর্ণ ন্যারেশনটা ভালোভাবে মাথায় রাখার জন্য অবশ্যই ন্যারেশনের সামগ্রিক বিষয় জানতে হবে। তাই অবশ্যই পার্ট 1 আমাদের পার্ট 1 ন্যারেশনের অবশ্যই ভালো করে দেখে নিবা। এবার আমরা তোমাদেরকে একটা প্যাসেজ নারেশনের মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ আমাদের যে ফর্মুলাগুলো আমরা করেছি ওগুলো তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে একটা প্যাসেজ নারেশন দিয়েছি, আমরা এখন এটার সলিউশন করব। তাহলে অবশ্যই মনোযোগী হবে। আশা করি একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিলে সহজে তোমরা প্যাসেজ নারেশনটা বুঝে যাবে। এখানে বলা হয়েছে আমরা তা প্রথমে কী কাজ করতে হবে, প্রথমে আমাদের পুরো ন্যারেশনটাকে একবার পড়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একবার পুরো ন্যারেশনটাকে পড়ে নিচ্ছি। দ্য ওল্ড ম্যান সেড, ম্যাডাম ক্যান ইউ গিভ মি সাম ফুড? আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days. The woman said, why do you beg? Can't you work? No, I am unable to work, the old man said. তাহলে এখানে আমরা পড়ে বুঝলাম এখানে আমাদের স্পিকার হচ্ছে দ্য ওল্ড ম্যান এবং লিসেনার হচ্ছে কে? ওমেন। ঠিক আছে, তাহলে আমি এখানে কিন্তু আমাদের প্রথম বক্তা যিনি কথা বলছে তিনি আমি যে কালো পর্যন্ত এখান থেকে এখান পর্যন্ত প্রথম বক্তা কথা বলছে। তাই তোমাকে অবশ্যই ন্যারেশন করতে হলে যিনি প্রথমে স্পিকার যিনি থাকবে তিনি কম পর্যন্ত মানে তার কথাগুলো বলেছে, উক্তিগুলো করেছে, সে পর্যন্ত তোমাকে মার্ক করতে হবে। আমাদের এখান থেকে এখান পর্যন্ত প্রথম ব্যক্তি কথা বলেছে, আমরা এখন প্রথম এই কথাটুকু যিনি প্রথম কথা বলবে তাই তিনি কতটুকু কথা বলেছে ওইটার আগে সলিউশন করবা, তারপরে কে বলছে ওইটা সলিউশন করবো, তারপরে আবার কে বলছে, এইভাবে ধাপে ধাপে আমরা সলিউশন করে একসাথে করে ফেললেই এটাই প্যাসেজ ন্যারেশন। অর্থাৎ কয়েকটা সেন্টেন্স একসাথে হয়ে কি হয়ে যায়, প্যাসেজ ন্যারেশন হয়ে যায়। তো আমরা এখানে লক্ষ্য করো যে দ্য ওল্ড ম্যান সেড, ম্যাডাম ক্যান ইউ গিভ মি সাম ফুড, এটা একটা যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে, এটা একটা কি আছে, এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার নিয়ম, রিপোর্টিং ভার্ব হিসাবে আস্কড বসবে, কম্মা কোটেশন উঠাতে ডাব্লিউএস কোশ্চেন অথবা ইফ বসবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু ম্যাডাম বলে সম্বোধন করা হয়েছে। তো ম্যাডাম অথবা স্যার বললে আমরা প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে রেসপেক্টফুলি অথবা পোলাইটলি দিতে হবে। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট হিসাবে দ্য ওল্ড ম্যান, আমরা এখানে কি লিখব, দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান respectfully, ম্যাডামের পরিবর্তে রেসপেক্টফুলি সাবজেক্টের পরে রিপোর্টিং বা ভার্বের সাবজেক্টের পরে বসাইতে হবে। দ্য ওল্ড ম্যান রেসপেক্টফুলি আস্কড, যেহেতু ডাব্লিউএস কোশ্চেন না, এখানে ক্যানটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়েছে, ডাব্লিউএস কোশ্চেন না থাকলে তখন ইফ বসবে, ইফ, তারপর সাবজেক্ট ইউ, ইউ হচ্ছে কি ম্যাডামকে বোঝানো হয়েছে, অর্থাৎ অবজেক্টকে বোঝানো হয়েছে, অবজেক্ট ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে বোঝাচ্ছে, তাহলে ম্যাডাম মানে হচ্ছে শি, তাহলে ইফ শি, গিভ হয়ে যাবে ইফ শি কুড, ক্যান হয়ে যাবে কুড, ইফ শি কুড গিভ মি কাকে বুঝেছে, এটা পাস্ট পারসন সাবজেক্টকে ফলো করবে, তাহলে দি ওল্ড ম্যান হি, if she could give him, passive form, here passive form হচ্ছে him, some food, তারপরে সে আরও কথা বলতে চাচ্ছে, আর একটা উক্তি সে করেছে, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days, যে দি ওল্ড ম্যান আর একটা উক্তিও করেছে পরপর। ঠিক আছে, তাহলে অ্যান্ড অ্যাডেড দ্যাট, and added অথবা said that, and added that, I কাকে ফলো করবে, সাবজেক্টকে, সাবজেক্ট দি ওল্ড ম্যান অর্থাৎ হি হবে, and added that he had been, have হয়ে যাবে had been, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স হয়ে যাবে,
হি হ্যাড বিন স্টার্ভিং, বাকিটা যেভাবে শুধু ভার্বের পরিবর্তন করে বাকিটা যেভাবে আছে সেভাবে বসা দিত। হি হ্যাড বিন স্টার্ভিং ফর 3 days, 3 days। এবার কে কথা বলছে? এবার দি ওমেন কথা বলছে। তাহলে দি ওমেন কি বলছে? দ্য ওমেন সেইড হোয়াই ডু ইউ বেগ, ক্যান্ট ইউ ওয়ার্ক। তিনিও দুইটা উক্তি করেছে। প্রথম উক্তিটা হচ্ছে কি ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা দি ওমেন আস্কড, দি ওমেন আস্কড, আস্কড কাকে কাকে সে বলছে? দি ওমেন আস্কড দি ওল্ড ম্যানকে বলেছে, তাহলে হিম হবে। দি ওমেন আস্কড হিম। ডাব্লিউএস কোশ্চেন যেহেতু আছে, ডাব্লিউএস কোশ্চেন কমা কোটেশন ডাব্লিউএস কোশ্চেন থাকবে হোয়াই সরি ফর দ্যাট, ইউ হবে না। ইউ কাকে বলেছে? ইউ বলেছে ওল্ড ম্যানকে। হোয়াই হি বেগড, হোয়াই হি বেগড, কেন সে ভিক্ষা করে। ঠিক আছে। ক্যান্ট ইউ ওয়ার্ক, আবারও প্রশ্ন করে। অ্যান্ড অলসো আস্কড দ্যাট হবে না, যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, দ্যাট হবে না। অ্যান্ড অলসো আস্কড, ডাব্লিউএস কোশ্চেন যেহেতু নাই ইফ বসবে। অ্যান্ড অলসো আস্কড হিমও দিতে পারো। অ্যান্ড অলসো আস্কড হিম ইফ হি, ইউ অবজেক্টকে ফলো করবো, অবজেক্ট হয়েছে হিম, তাহলে হয়ে যাবে হি। ইফ হি কুডন্ট, কান্ট হয়ে যাবে কুডন্ট। ইফ হি কুডন্ট ওয়ার্ক, ফুল স্টপ। তাহলে ওর দ্য ওম্যানের কথা এখানে শেষ হয়ে গেছে। তারপর আবার দ্য ওল্ড ম্যানের কথা বলছে। তিনি কি বলল? নো আই অ্যাম আনএবল টু ওয়ার্ক, দ্য ওল্ড ম্যান সেড। তাহলে নো আছে, নো হলে কি হবে? রিপ্লাই ইন দ্য নেগেটিভ। তাহলে আমরা আগে সাবজেক্ট বসাতে হবে দ্য ওল্ড ম্যান, যেহেতু নো আছে তাহলে লিখতে হবে রিপ্লাই ইন দ্য নেগেটিভ। দ্য ওল্ড ম্যান replied in the negative। নোর পরে যদি অতিরিক্ত অংশ থাকে তখন অ্যান্ড সেড দ্যাট বসবে। আমরা এটার নিয়ম শিখিয়েছি, ওখানে ভালো করে দেখে নেবা। দ্য ওল্ড ম্যান রিপ্লাই ইন দ্য নেগেটিভ and said that I বোঝায় ওল্ড ম্যানকে বোঝায়। ঠিক আছে। অর্থাৎ আমরা রিপোর্টিং স্পিচের সাবজেক্টের পরিবর্তন কীভাবে ওইটা আমরা দেখি, প্রথম পার্ট 1-এ দেখাইছি, ওখান থেকে দেখে নিবা, তাহলে বুঝে যাবা। আই ফলো করে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি আছে? দ্য ওল্ড ম্যান, তাহলে হবে হি। এম হয়ে যাবে ওয়াজ, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স হয়ে যাবে। এম ইজ আর এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ ওয়ার। হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক, যেভাবে আছে এইভাবে বসে যাবে। হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক। এইভাবে তোমাকে প্রথমে পুরো প্যাসেজটা পড়তে হবে, তারপরে প্রথম বক্তা কোথায় থেকে কোথা পর্যন্ত কথা বলছে এটা তোমাকে মার্ক করতে হবে। তারপরে দ্বিতীয় বক্তা কোথা থেকে কোথা পর্যন্ত কথা বলছে, এইভাবে মার্ক করে করে যারটা আলাদা আলাদা পার্ট করে করে একসাথ করে তুমি করে ফেলবা, তাহলে তোমার প্যাসেজ ন্যারেশন হয়ে যাবে। আর প্যাসেজ ন্যারেশন করতে গেলে কোথায় কোন নিয়মে কি করতে হয় আমরা এই ভিডিওর মাধ্যমে তা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা পার্ট 1 এবং পার্ট 2 ভালো করে যদি আয়ত্ত করো এবং বা মনোযোগ সহকারে দেখো, আমি মনে করি তোমাদের ন্যারেশনের সম্পূর্ণ সমস্যা সমাধান হয়ে যাবে। এবং এই নিয়মগুলো করার পাশাপাশি অবশ্যই তোমাদেরকে
প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন বোর্ড, বিভিন্ন মডেল টেস্ট তোমরা প্র্যাকটিস করলে আশা করি ন্যারেশান তোমাদের জন্য একদম সহজ সহজ হয়ে যাবে, এবং ন্যারেশান নিয়ে তোমাদের মধ্যে যে পেরেশানি ওটা 100% দূর হয়ে যাবে। সো ন্যারেশান নিয়ে আর নয় টেনশন, আশা করি তোমাদের উপকারে আসবে। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।